অনেক ধরনের আন্দোলনের মুখোমুখি হয়েছে, সে একবারে ছাত্র অবস্থা থেকে। কিন্তু এই ধরনের গণ অংশগ্রহণ অতীতে দেখিনি। ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেল। বামফ্রন্টের আমলে কোনো কি অন্যায় হয়নি? হয়েছে। ৩০ বছরে বিশেষ করে যে রিজওয়ানের মামলার পরে ২১শে সেপ্টেম্বর ২০০৭ যা ঘটেছিল, তারপরে কোনো এরকম ইনস্টেন্স আছে? একবার সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেকটি ঘটনায় শাস্তি হয়েছে। আমি অজিত পাজাকে জিজ্ঞেস করেছিলাম টিএমসি কি তৃণমূল কি একটা শব্দ না আলাদা শব্দ? থালি বাজাও তাইলে সব কোভিড সেরে যাবে, বা গোমূত্র পান করো তাহলে কোভিড সেরে যাবে। আমরা এটা বলি না। কলকাতায় চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে, এবং যে আন্দোলন চলছে কয়েক সপ্তাহ ধরে, সেই আন্দোলন বাংলার গণ্ডি ছাড়িয়ে চলে গিয়েছে দেশেও। এবং এই মুহূর্তে দেশের মন কোথাও গিয়ে একটা খারাপ, এই ঘটনায় প্রত্যেকে বিচলিত। রাস্তায় ছাত্ররা রয়েছেন এবং ছাত্রদের যে সমষ্টিগত আন্দোলন, সেই আন্দোলনে সুশীল সমাজ তারাও আজকে রাজপথে। কোথাও লজ্জায় সমাজকে আজকে মুখ ঢাকতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা পেয়েছি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সিপিএম নেতা রবীন দেবকে। তিনি খুব কাছ থেকে এত বছর রাজনীতির উত্থান পতন তিনি দেখেছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো যে এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয় হচ্ছে আরজি করে এই ধরনের নারকীয় একটি ঘটনা। এর আগেও অতীতে আমরা দেখেছি গোটা দেশ জুড়ে নারীদের ওপর অত্যাচার হচ্ছে। প্রতিদিন যে ডেটা, সেই ডেটা বলছে ধর্ষণের ঘটনা বাড়ছে। এই মুহূর্তে যে অবস্থা, ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, একটা বাঁধভাঙা আন্দোলন, এই এত বছরের একটা রাজনীতির কেরিয়ার আপনার, সেখানে কি আপনি এই ধরনের আন্দোলন একেবারে ৭০-এর দশকে ছাত্র আন্দোলনের পর মনে করতে পারছেন? এখন এক একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক ধরনের বিক্ষোভের, অনেক ধরনের আন্দোলনের মুখোমুখি হয়েছে, সে একবারে ছাত্র অবস্থা থেকেই। কিন্তু এই ধরনের গণ অংশগ্রহণ অতীতে দেখিনি, এটাকে স্বীকার করতেই হবে। 14 তারিখ এই যে একটা বার্তা, যেসব নারীদের রাস্তার দখল নেবে, সেইখানে যেভাবে মানুষ অংশ নিয়েছেন, তখন ইঙ্গিত মিলছিল যে 24শে শ্রাবণ এই আরজি কর হাসপাতালে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে হত্যা করার পরে মানুষের মধ্যে এই পৈশাচিক হত্যার বিরুদ্ধে যে ক্ষোভ, ক্রোধ, এটা রাস্তায় আছড়ে পড়েছে এবং এটা চলছেই। কাল পর্যন্ত ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্তরের, কালকে অভিনব সব কর্মসূচি পালিত হয়েছে। পাটুলি থেকে উল্টাডাঙ্গা এই দীর্ঘ পথে মানববন্ধন, বা ২রা সেপ্টেম্বর রাতে লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান, এবং দুপুরবেলা এসে সেই পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, বিশেষ করে সিপি, যে এই অপরাধের ১ নম্বর ব্যক্তিত্ব, অপরাধকে আড়াল করার, তাদের সকলকে সারেন্ডার করতে হলো। এবং শিরদাঁড়াকে যেই প্রতীকী, তারা যে মেমোরেন্ডাম দিলেন চিকিৎসকরা, তাকে সেটা গ্রহণ করতে হলো তারই পদত্যাগের দাবিতে। ফলে এইগুলি একটা অভিনবত্ব এবং নূতনত্ব, এবং মানুষ যে অনেক দিন আগে হচ্ছে, জনগণই হচ্ছে মূল শক্তি। অস্ত্র শেষ কথা বলে না, আক্রমণকারীরা শেষ কথা বলে না, সন্ত্রাসবাদীরা শেষ কথা বলে না, এই স্বৈরাচারীরা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। আপনারা বারবার করে বলছেন যে এই ঘটনার সদিচ্ছা নেই রাজ্য সরকারের। দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তো ১২ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করলো। তাহলে আপনারা কোন জায়গায় মনে করছেন এটা? দেখুন, গ্রেপ্তার আমরা অনেক দিন থেকেই দেখছি। গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করলেই কি তার বিচার হয়ে গেল? গ্রেপ্তার করলেই কি অপরাধী শাস্তি পেল? এরকম অনেক ঘটনা দেখেছি আমরা। 2014 সাল থেকে দেখেছি, যখন মানুষ সর্বশান্ত হয়ে গেল, এই যেভাবে লুট হলো এই কেলেঙ্কারিতে, সেই লুটের
বিরুদ্ধে যখন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সেখানেও কিন্তু অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, কিন্তু তাদের সেটা দৃষ্টি ঘোরাবার জন্য নানা পন্থা পদ্ধতি কে অ্যারেস্ট করলো, একটা ব্যবস্থা নিল। তারপরে 9ই মে 2014 সুপ্রিম কোর্ট রায় দিল সিবিআই তদন্ত করবে। এখন পর্যন্ত তো সারদা কেলেঙ্কারির কোনো সুরাহা হয়নি। মানুষ টাকা ফেরত পেয়েছে, অপরাধীরা সম্পূর্ণ শাস্তি পেয়েছে। নারদা কেলেঙ্কারি যখন ধরা হলো তার কি শাস্তি পেয়েছে? সুতরাং সেইটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে একটা সময়ের দাবি। মানুষ কখনো, সেই শরৎচন্দ্র অনেক দিন আগে অবাগী স্বর্গে লিখেছিলেন যে ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেলাম। কখনো কখনো ক্ষোভ বিক্ষোভ এগুলি মানুষের বুকে চেপে থাকে, কিন্তু কখন তার বিস্ফোরণ ঘটবে সেটা কেউ বলতে পারে না। একবার যথাসময়ে তাদের ক্ষোভ বিক্ষোভ সেটাকে মানে সোচ্চারে তুলে ধরার জন্য রাস্তা খুঁজে বেড়ায় এবং রাস্তায় নামে। ওই যে বলা হয়েছিল পথে আজ নামসাথী, পথেই হবে পথ চেনা। আজকে পথ হচ্ছে আন্দোলনের পথ, অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারী বিশেষ করে এই পৈশাচিক হত্যার বিরুদ্ধে, হত্যাকারী এবং তার মাতাদের গ্রেপ্তারের দাবিতে, এবং তার সাথে যারা জড়িত আছে, বিশেষ করে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, তাদের শাস্তির দাবিতে, তাদের অপসারণের দাবিতে আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এটা একটা অবশ্যই অভিনব। কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন, আপনারা বলছেন এর পিছনে অন্য মাথা রয়েছে, সিবিআই তদন্ত করছে, আস্থা পাচ্ছেন না? কোনো পর্যন্ত তদন্তের প্রক্রিয়া চলছে। আমরা আমাদের অভিজ্ঞতা তো, মানুষের অভিজ্ঞতাই তো কথা বলে। অভিজ্ঞতা হচ্ছে, বললাম আমি যে 2014 সালের 9ই মে সারদা কেলেঙ্কারি তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। আজকে 2024, এখনও চলছে। কত বছর চলে গেল, 10 বছর চলে গেল, কিন্তু কোনো কিছু হলো না। নারদা কেলেঙ্কারিরও তদন্তের দায়িত্ব দিয়েছিল, তারা করেনি। আমাদের রাজ্যে অনেকগুলি, সেই বকটুই থেকে শুরু করে অনেক ঘটনার দায়িত্ব সিবিআই নিয়েছে। আর মমতা ব্যানার্জি আমাদের আমলে বলতো সিবিআইকে দাও, এই ঘটনার পর নিজেই বলছে সিবিআই তদন্ত করলে আমার আপত্তি নেই। তাতেই বুঝে যাচ্ছি যে সিবিআই সম্পর্কে ওনার আস্থার কারণটা কী। ঘোষ তো গ্রেপ্তার হয়েছে, এছাড়া অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে দেখছেন যে গ্রেপ্তার করেছে কোন কারণে? এই যে আমাদের 24শে শ্রাবণ বা 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় যেটা নাকি এখন মানুষের ক্ষোভের মূল কারণ, এই মূল কারণ থেকে যদি, মূল অপরাধ থেকে যদি দৃষ্টি ঘোরানো যায়, তাহলে কার লাভ? এটা তো বুঝতে হবে। তো সিবিআই তাকে এতদিনে, যেটা 21 সাল থেকে এই যে ডেপুটি সুপার তিনি অভিযোগ করে আসছেন, তখন সেটা নিয়ে কেউ হইচই করলো না। এখন যখন নাকি একজন হত্যা হলো, এরকম একটা নারকীয় হত্যা, সেই রকম একটা সম্ভাবনাপূর্ণ চিকিৎসকের, তখন এইটার দিকে দৃষ্টি নিবন্ধ না করে, কেন্দ্রীভূত না করে আপনি অন্য ইস্যু আনছেন দুর্নীতির বিরুদ্ধে, অনেকগুলি দুর্নীতির বিরুদ্ধে, একবারে রেশন কেলেঙ্কারি থেকে আরম্ভ করে কি দুর্নীতির অভিযোগ নেই? আর কোনটা সিবিআই নেয়নি, ইডি নেয়নি? আজকে পর্যন্ত ফয়সালা কোনটা হয়েছে? সুতরাং সিবিআইয়ের উপর নির্ভরশীল না, কিন্তু সিবিআই একটা কেন্দ্রীয় সংস্থা, যারা স্বয়ংশাসিত, তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। তদন্ত করুন, মানুষের সামনে উদ্ঘাটিত হচ্ছে কিছু, আর চেপে গেলে তারাও রেহাই পাবেন না। এটা আপনারা বলছেন তদন্ত চাই, মুখ্যমন্ত্রীও তো রাস্তায় নেমে বলছেন বিচার চাই, ফাঁসির দাবি তুলছেন, তাহলে আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তো কোনো তফাৎ নেই, দুজনেই তো চাইছেন, তাহলে কেন বিরোধী? এইখানেই হচ্ছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী চাইছেন, তাহলে মুখ্যমন্ত্রী এখানে গ্রেপ্তার করছে, ওটার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন? মানুষের কোটি কোটি টাকা খরচা করে এতগুলি 21 জন আইনজীবীকে ওখানে দাঁড় করাচ্ছেন কেন? গত কয়েকদিন আগে এখানে তিনি বলছেন আমি এটা যেতে চাই, আবার গেলেন সুপ্রিম কোর্ট, ওখানে থেকে চর খেলেন। কালে তো সপাটে চর মারলো সুপ্রিম কোর্টের বিচারপতি। সুতরাং দুটো এক হলো। এইটাই হচ্ছে দ্বিচারিতা। তিনি বুঝতে পেরেছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। একদিকে বলছেন আমি এই তার শাস্তি চাই, আরেকদিকে শাস্তি রদ করার জন্য কি কি ব্যবস্থা হয়। এই যে কালকে বিধানসভায় বিল প্লেস করলেন, এটা সবাই জানে যে ভারতবর্ষে যে নতুন আইন হয়েছে, এর আগে যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল, এগুলি হচ্ছে ভারতবর্ষের সংসদে সেগুলি স্থির হয়, সংশোধনী আনে সংসদে। এখানে রুলস হয়, এখানে কোনো আইন হয় না।
এখানে সেগুলিকে কার্যকরী করার জন্য রাজ্যে রুলস তৈরি হয়। শুধু একটা রেজুলিউশন দিয়ে দিলেন আর সবাইকে বললেন আমি আগে ভারতবর্ষের, মানুষকে বোকা বানানো যায়? কিছুদিনের জন্য কিছু লোককে বোকা বানানো যায়, চিরকালের জন্য বোকা বানানো যায়? মানুষ মানে আপনি বলছেন এই যে বিধানসভায় অপরাজিতা বিল আনা, এটা কি স্টান্টবাজি? অবশ্যই তো। কালকে কি শাস্তির দাবি করেছে? এই মুহূর্তে অপরাধীদের গ্রেপ্তারের দাবি করেছে। যারা দায়ী, দেখেন দুই পক্ষই হচ্ছে অন্য ইস্যু নিয়ে হইচই করেছে। অন্য ইস্যু নিয়ে হইচই করার তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যেই সময়ের দাবি হচ্ছে এই চিকিৎসককে যে হত্যা ধর্ষণ করেছে তাদের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যা পরবর্তী সময়ে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। এই প্রশ্নটাই সরকারের কি ভূমিকা? আপনাদের 14 তারিখের রাতে যখন ওখানে গিয়ে আর্জি করে যখন ভাঙচুর করলো, তখন একজন পুলিশ কমিশনার সে হেলমেট ছাড়া ওখানে গিয়ে কি বিবৃতি দিয়েছিল? একটা কথা বলেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে, কথা বলেছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। ওটা আপনারা একটু ভালো করে যদি আবার দেখেন ওই 14 তারিখের মাঝরাতের, তাহলে বুঝতে পারবেন যে এই সরকারের মাথা, তিনি তো পুলিশ মন্ত্রী, যিনি কালকে বিল নিয়ে এত বক্তৃতা করলেন তিনি তো পুলিশ মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে যে এত ধরনের বেআইনি কাজ করলো, পঙ্কজ দত্ত পুলিশের অফিসার ছিলেন, তিনি একটা মিডিয়ায় দাঁড়িয়ে তিনি একটা সুস্পষ্টভাবে বলেছেন এটা বেআইনি, এটা করতে পারে না। কিন্তু সেই বহাল তবিয়তে আছে সেই পুলিশ কমিশনার। সুতরাং এইগুলি মানুষকে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, এসব দিয়ে করা যাবে না। এগুলি মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য করছে। এর আগেও আমরা দেখেছি, আমরা সব পারি কি পারেন। আপনারা রাস্তায় আছেন, আপনারা বলছেন, দাবি তুলছেন বিচারে। সেই সময় তৃণমূল কংগ্রেস বলছে যে বামেদের আমল, যে একটা 34 বছর ইতিহাস, সেখানে তো কত খুন ধর্ষণের ঘটনা হয়েছে, সেগুলোর বিচার কে দেবে? শুনুন, ঘটনা ঘটেছে এরকমভাবে সরকারি অফিসে অন ডিউটি এরকম ঘটনা করেছে দেখাতে পারবে? এটা অসভ্যতার তো একটা সীমা থাকবে, মিথ্যাচারের তো একটা সীমা থাকবে। এটা একজন সরকারি অফিসে অন ডিউটি একাডেমি হলে তাকে বলাৎকার করে তাকে খুন করা হয়েছে বা খুন করে বলাৎকার করা হয়েছে, যেটা বিতর্ক হতে পারে। এই ঘটনার কোনো নজির আছে? এসব কথা বলে কয়েকটা উদাহরণ দেয়, সেগুলি তো প্রত্যেকটি শাস্তি হয়েছে, প্রত্যেকটি ঘটনার শাস্তি হয়েছে, এখনও জেল খাচ্ছে। এই বানতলা নিয়ে কথা বলে বানতলা অপরাধীদের গ্রেপ্তার করেছে, শাস্তি দিয়েছে। উনি কোথায় কী শাস্তি দিলেন? বকটুয়ে ওর দলের লোক খুন হয়েছে, দলের লোককে খুন করেছে, এখন পর্যন্ত কিছু করতে পেরেছে? এই যে ঘটনা ঘটলো, বিস্ফোরণে ঘটলো কাঁথিতে, এতগুলি বড় বড় ঘটনা ঘটলো, একটা শাস্তি হয়েছে। সুতরাং বামফ্রন্টের আমলে কোনো কি অন্যায় হয়নি? হয়েছে, বিচার হয়েছে, কেউ রেহাই পায়নি, এমনকি পার্টি কর্মীরাও রেহাই পায়নি, এরকম বিচার হয়েছে। সুতরাং বামফ্রন্টের সাথে তুলনা করছেন কেন? 2034 সালের বামফ্রন্টের সাথে তুলনা করার মানে হচ্ছে ওই সময়ে জনগণ যে রায় দিয়েছে তাদেরকে অপমান করা, সেই রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করা। আদালতে গেছে, আদালতেও প্রমাণিত হয়েছে যে আদালত বলেছে, ইলেকশন কমিশনের কাছে তারা বলেছেন, প্রতিটি ক্ষেত্রে 34 বছরে এখন যেগুলি যা যা আমাদের দেশের ব্যবস্থা আছে, 3টে স্তম্ভ, 4র্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, এই যে জুডিশিয়ারি বলুন, লেজিসলেচার বলুন, আমাদের এক্সিকিউটিভ বলুন, 3টে স্তর থেকেই বামফ্রন্টের আমলে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়েছে। কোনোটা বামফ্রন্টের পক্ষে গেছে বেশিরভাগ, আবার কোনোটা বিরুদ্ধেও গেছে। আমরা যে বামেদের যে শেষ জামানাটা যদি আপনি দেখেন, তাহলে সিঙ্গুর নন্দীগ্রাম যেরকম ছিল, পাশাপাশি রিজওয়ানুর যে কাণ্ড হয়েছিল, সেই সময় সুশীল সমাজ পথে নেমেছিল, একটা সংঘবদ্ধ আন্দোলন আমরা দেখেছিলাম। সেই ঘটনার সঙ্গে কি মিল পাচ্ছেন? আবার সেই রোজ মিটিং মিছিল পথে ছাত্র ওটা তো যারা মিথ্যাচারের উপর হয়েছিল এবং তো পরে প্রমাণিত হয়েছে। রিজওয়ানের হত্যাকাণ্ডের পর কারা দড়ি চলেছিল, যাদের বিরুদ্ধে, যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে হুঙ্কার চাচ্ছিল, তাদের তো প্রমোশন দিয়েছে, পুরস্কার দিয়েছে। সেই কথাগুলিও আপনাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। কিন্তু সেই সময় আন্দোলন হয়েছে, তো আমরা আন্দোলন দমাবার জন্য তো কোনো ব্যবস্থা নিইনি। এখন আন্দোলন দমাবার জন্য মিথ্যাচার করা হচ্ছে, নানা মিথ্যা মামলা দিচ্ছে, বাড়ি বাড়িকে হানা দিচ্ছে ছেলে মেয়েদের, দলে দলে ডাক্তারদের, আপনি ভাবতে পারেন কুণাল সরকারদেরকে হাজিরা দিতে হচ্ছে, এমনকি
সুকেন্দু শেখর রায় যে নাকি তৃণমূলের এমপি, তাকেও নোটিশ মারছে। একটা দেখান বামফ্রন্টের আমলে 34 বছরে, বিশেষ করে যে রিজওয়ানের মামলার পর 21শে সেপ্টেম্বর 2007 যা ঘটেছিল, তারপরে কোনো এরকম ইনস্টেন্স আছে? সুতরাং ওটা একটা কালচার, আর এটা হচ্ছে একটা কালচার। যে মুখ্যমন্ত্রী ভোটে জেতার আগে বলেছেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, যেই মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 2011 সালের অক্টোবর মাসে ভবানীপুর থানা থেকে ওই যারা বেলেল্লাপানা করেছিল ভবানী থানা, তাদেরকে অ্যারেস্ট করেছিল সমাজ বিরোধীদের। সেই সমাজ বিরোধীদের যিনি যেই মুখ্যমন্ত্রী ছাড়িয়ে আনেন পুলিশ মন্ত্রী হিসেবে, সেই মুখ্যমন্ত্রীর দলের একজনের জীব, তাদের জীবের থেকে কি বেরোনো উচিত তারাই বিবেচনা করুন। সেই মুখ্যমন্ত্রী বলে আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, গুন্ডা যখন ধরা হয়েছে সে গুন্ডাকে ছাড়িয়ে আনছে, কি বার্তা গেল? বামফ্রন্টের আমলে এই ধরনের একটা ঘটনা দেখাতে পারবেন? দেখে বের করুন না সমস্ত রকম, এখন তো সবই বের করা যাচ্ছে, বের করুন না। আর তারপরে বামফ্রন্টের আমলে যা যা বলেছেন, অনেকগুলি কমিশন করেছেন, কমিশনের ফল কি? কিছু লোককে, আমাদের কিছু লিডারকে জেলে নিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন শয়ে শয়ে হাজারে হাজারে, কিন্তু কোনো একটাকে জায়গায় প্রমাণ করতে পেরেছেন? আর 13 বছর ধরে বলেছেন ফটাফট কাজ করি, ফটাফট কাজ করি, তো ফটাফট কাজের পরিণতি কী? সুতরাং এইসব কথা হচ্ছে অপরাধ ঢাকার। এখন আসামির কাঠগড়ায় আসামি হয়ে, যেমন আমরা ছোটোবেলায় বলতাম পকেটমার, আরেকজন পকেটমারের দিকে আঙুল দেখায়, তো তিনি এখন অপরাধী হয়ে তিনি এখন অন্যদিকে পেছনের দিকে যাচ্ছেন। আর সামনের দিকে যান, বর্তমানে থাকুন, ভবিষ্যতের দিকে তাকান। এখন যে এই যে মানুষ রাস্তায় নামছে, সবাই বলছে, ওই দিন ট্যাক্সিওয়ালা সে বলছে আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে চাকরির, আমিও রিক্সা চালালাম, ট্যাক্সি চালালাম, আমার সারা জীবন কি আমার ছেলেও কি ট্যাক্সি চালাবে? সে লেখাপড়া করে এই আবার তার নিরাপত্তার প্রশ্ন সবাই ভাবছে। যে পুলিশ কালকে আমাদের মিছিল আটকাবার চেষ্টা করেছিল, ব্যারিকেড তৈরি করেছিল, সেও যখন তার সামনে যখন তোলে যে আপনার কন্যাটা কী হবে, তার উপর আঘাত আসলে আপনি কী করবেন? তার ফলেই তো শান্তনু সেন বিদ্রোহ করছে, তার কন্যা যখন আক্রান্ত হলো। এটা তো অনেক দিন আগে জার্মানি কবি বলেছিল, আমি কমিউনিস্ট না, সুতরাং কমিউনিস্টদের যখন খুন করছে আমি ইহুদি নেই, কারণ আমি আক্রান্ত হইনি, সুতরাং আমার এই ব্যাপারে আমার কোনো কিছু করণীয় নেই। তারপরে যখন হলদার পেছনে তাকিয়ে দেখছে কেউ নেই, কিন্তু এখন হচ্ছে বিপরীত, পেছনে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আছে। সুতরাং যত বেশি এই প্রশ্নে জল ঘোলা করার চেষ্টা হবে, পুলিশ তুমি যতই মারো, মিছিলের লেন্থ ততই বাড়ে। সুতরাং এই আক্রমণ, কুৎসা, মিথ্যাচার যাই করুক, মানুষের প্রতিবাদের বহর বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, রাস্তায় লোক নামতেই থাকবে। এ দমাবার ক্ষমতা আর মমতা ব্যানার্জি বা উপরে যারা সাহায্য করার চেষ্টা করছেন দিল্লি থেকে, তাদেরও নেই। তৃণমূল বলছে তো ফাঁসি চাই, আপনারা তো ফাঁসির বিরুদ্ধে। যে বিল এসছে অপরাজিতা বিল, তাতেও বলা হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ড। উনি কি চাইছেন তার আমার কোন কথা? আপনাদের ভূমিকাটা? আমাদের ভূমিকা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, এমন শাস্তি দিতে হবে যে নজির সৃষ্টিকারী যা আর অন্য কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়। সেটা আইনের যা সংস্থান আছে তার উপরে দাঁড়িয়ে। উনি কি বললেন তাতে তো আসে যায় না, ওনার মুখে তো অনেক কথা বলে, সেই জন্য তো আমি বললাম উনিই বলেন ছোট্ট ঘটনা। কে বলেছিল ছোট্ট ঘটনা? পার্কস্ট্রিটের কাণ্ডে কে বলেছিল? এই যে মহিলা এখন বড় বড় ভাষণ দিচ্ছিলেন, কাকলি গোষ্ঠীদার এখানকার এমপি, সল্টলেক সহ বারাসাতের এমপি, তো তিনি কি উক্তি করেছিলেন পার্কস্ট্রিটের কাণ্ডে? এগুলি মানুষ এগুলি কোনোটাই ভুলছে না। মানুষের স্মৃতিশক্তিকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর যারা ভাবে তারা হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতিকে জবাই করে। সুতরাং মানুষের উপর আস্থা রাখতে হবে। মানুষ সব দেখছে এবং সময় মতো তার বিচার করার জন্য, ওই যে বিচারপতি তোমার বিচার করবে জনতা, এই আম জনতার উপরে আমরা ভরসা রাখি। আপনার দলের যারা ইয়াং ব্রিগেড, তাদের ভূমিকা কিভাবে দেখছেন? মীনাক্ষী, দীপশিতা, সবাই তো রাস্তায়, ইয়াং, মধ্যবয়সী, পথ দেখাচ্ছে। তারা পথ দেখানোর কষ্ট করছে, পথ দেখানো হচ্ছে সবাই পথে নামার, যে নামছে সেই হচ্ছে পথের
যে আগে নামে, ওই যে বলে ঘুম থেকে যে আগে উঠে ঠাকুমা জেঠিমা কাকিমারা, তারা বাকিরা যারা ঘুমিয়ে থাকে তাদেরকে যে এখন আলো, নাহলে তারা যারা ঘুমিয়ে থাকে বিছনায় তারা ভাবে দিনটাও রাত। যে ঘুম থেকে যিনি উঠে তিনি বুঝে সূর্যের আলো কোথায় পৌঁছলো, কোনটা রাত কোনটা অন্ধকার কোনটা দিন, এই রাত আর দিন। সুতরাং এই মীনাক্ষী থেকে শুরু করে কলতান থেকে শুরু করে আমাদের দেবাঞ্জন থেকে শুরু করে এরা সমস্ত যারা লিডারশিপ রয়েছে, ইয়াঙ্গার লিডারশিপ, তারা এই মূল স্রোতের একটা নীতি আদর্শ, যেটা বৃদ্ধ বিমান বসুর যে আদর্শ, তারাও সেই আদর্শ নিয়ে চলছে। ভোটে কেন প্রতিফলন হচ্ছে না? ভোটে কেন করছে না এটাই তো বুঝতে পারছেন। আরজি করে কাণ্ডে যে এতদিন ঘটনা ঘটলো, 21 সাল থেকে যে অভিযোগ করলো, বিচার হলো না কেন? এইটাই হচ্ছে ব্যাপার। এ রাজ্যে পুলিশকে, বিডিওকে, এসডিওকে পঞ্চায়েতে দেখেননি রেজাল্ট কী করে পাল্টে দিল, কী করে কামড়ে দিল দেখেননি? যে নাকি বিদেশে চলে গেল তাকেও প্রার্থী করে দিল, তাকে প্রার্থী ইলেক্টেড বলে ঘোষণা করে দিল মিনা খায়। তারপরে হাইকোর্টের ধাক্কায় তাকে ফিরিয়ে দিতে হচ্ছে। প্রশ্নগুলি একটু বুঝবেন তো, এখানে ভোট হচ্ছে, ভোটের ফলাফল প্রকৃতভাবে নির্ধারিত হচ্ছে। এই মানুষের পর্যন্ত আপনি কোন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি যে ভোটারদের তালিকা ধরে ধরে যে ভোট কাস্ট যেখানে মারছে, যেখানে 82% 85% পোল হয়েছে, ওই এলাকায় 85% ভোটারদের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করুন কাকে আপনারা ভোট দিয়েছেন। এই দিন আসছে, এই এখন করবে মানুষ। কারণ এই বিডিও এসডিও এই পুলিশ অফিসারকে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এইসব করছে। আজকে এগুলি তো ধরা পড়ছে, এগুলি তো বলুন, এগুলি এই একটা থেকেই আসে। ওই এতদিনের জমা জট এগুলি একটা ঘটনায় ফেটে পড়ে। ওই যে এই অস্থির পরিস্থিতিতে বুদ্ধবাবু না জ্যোতিবাবুকে সব থেকে বেশি মিস করছেন? কে থাকলে মনে হয় যে দায়িত্বটা আরো কঠোরভাবে? আমি আগে শুরুই করেছি কথাই দিয়ে, এক একটা পরিস্থিতির এক একটা আন্দোলনের পন্থা পদ্ধতি, সেই আন্দোলনের শীর্ষে একজন নেতৃত্ব বা যৌথ নেতৃত্ব গড়ে ওঠে পরিস্থিতির চাহিদা অনুযায়ী। সেটা এ থাকলে এই হতো, এ থাকলে ওই হতো না, এ যে আছে সে কী করছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত, প্রবীণ নবীন সব মাঝবয়সী সবাই, এক একজনে এক একটা ধারা। এই তরুণতর অংশ সম্পর্কে আমাদের তো এটা কথা হচ্ছে, অজানাকে জানা, অচেনাকে চেনা, অসম্ভবকে সম্ভব করা, সাহসে ভর করা। আবার তাদের মধ্যে লেনিনের সংজ্ঞা কালকেই পড়ছিলাম, অনেক গুণাবলী আছে, আবার তাদের মধ্যে অনেক দুর্বলতাও আছে, অভিজ্ঞতার অভাব আছে, ভুল ত্রুটিও হয়ে যেতে পারে। তাহলে এই জন্য আমরা বলি প্রবীণ নবীন মাঝবয়সী সব। আসলে জনতা, মানুষের ঐক্য চাইছি আমরা, সেটা যেই বয়সী হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই সম্প্রদায়ের হোক, মানুষের ঐক্য চাইছেন। একটা বারবার করে প্রশ্ন উঠছে যে এই যে ছাত্রদের ডাকা নবান্ন অভিযান, সেখানে আপনাদের দেখা গেল না। আবার তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যেটা রামবাম একটা সমঝোতা। এগুলো কিভাবে দেখে? এগুলি তো একে অপরের বিরুদ্ধে বলে যাবে, মানুষ দেখছে চোখের সামনে। ওই দিনের মিছিল করেছে তারা, আবার ছাত্ররা আমাদের মিছিল করছে, অবস্থান করছে। কিছু তো থাকবেই, যুক্তও থাকবে, আবার একক থাকবে। আন্দোলন মানেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, জয়েন্ট মুভমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট হলে জয়েন্ট মুভমেন্টের, ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের যদি শক্তি বাড়ে, তাহলে যোগ করলে আমি 10 করলাম, আপনি 5 করলেন, উনি 5 করলেন, আরেকজন 7 করলো, তাহলে 27 হয়ে গেল। তাহলে এই জয়েন্ট মুভমেন্ট এটা হয়। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টকে কখনো আমরা বামপন্থীরা কখনো তার বিরোধিতা করি না, যে তুমি তোমার শক্তি নেই। আমরা বামফ্রন্টে আছি, একই শরীর দেখবেন ফরওয়ার্ড ব্লক না সিপিআই আরএসপি, তারা তো আলাদা মিছিলও করে, আলাদা মিটিংও করে, আলাদা জমায়েতও করে, কিন্তু বামফ্রন্টের জমায়েত হয় সেটা সংঘবদ্ধভাবে, সঙ্গে কোনো সমঝোতা না আমাদের। কারণ বিজেপির সাথে আমাদের প্রশ্ন নেই, কারণ বিজেপি, তৃণমূলের জন্ম হচ্ছে বিজেপি আরএসএসের গর্বে, আরএসএসের গর্বে বিজেপির জন্ম 1980 সালের 6ই এপ্রিল, আর 1998 সালের 1 জানুয়ারি টিএমসির জন্ম আরএসএসের গর্বে। আরেক টিএমসির জন্ম 2006 সালের 29শে মার্চ, সেটা সেই টিএমসির নাম হচ্ছে, এটা অরিজিনাল টিএমসি, সেটা হচ্ছে তামিল মানিলা কংগ্রেস, জি.কে. মুপান্নরের নেতৃত্বে। ওটা আরএসএস করেছিল, যেখানে চিদাম্বরমও ছিল কংগ্রেসকে ভাঙার জন্য। এখানেও কংগ্রেসকে ভাঙার জন্য এই টিএমসি, যে এখানেও ভেজাল দিয়েছে, টিএমসি মানে তৃণমূল কংগ্রেস, কারণ ওখানে টিএমসি, এখানে টিএমসি। ওরা তো আর নাগপুর থেকে বলে দিয়েছে নির্দেশ, মমতা গিলে ফেলেছে। আমি অজিত পাজাকে জিজ্ঞেস করেছিলাম, টিএমসি কি তৃণমূল কি একটা শব্দ না আলাদা শব্দ? তৃণমূল তো একটা শব্দ, যুক্তাক্ষর তো।
তো তৃণমূলকে আলাদা করলো কেন? টিএমসি দেখবেন যখন ধরার পর মুকুল রায় এসে অল ইন্ডিয়া লেভেলে এরকম একটা দল, তার রাজ্যের নাম হচ্ছে টিএমসি আর অল ইন্ডিয়া লেগে আইটিসি, তখন এমটা উঠে গেল। তার মানে কি ভুল ছিল? পতাকা ছেড়ে একসঙ্গে কি আন্দোলন করবেন কোনো সুযোগে? পতাকা ছেড়ে তো অনেকে আমরা দেখছি তৃণমূল করতো, বিজেপি করতো, তারা আমাদের মিছিল এসছে। কালকে দেখুন না রাস্তার মধ্যে, দেখুন কালকে যারা অংশ নিল, কালকে যে বাড়ির গুলিগুলিতে তো তৃণমূলের কাউন্সিলার। যেই রাস্তা দিয়ে গেলাম আমরা, ওখানে তো হচ্ছে যিনি এমএলএ কাশীপুর বেলগাছিয়া, তিনিই তো ওখানে কাউন্সিলর। তো সেই লোকগুলি বাড়ির উপর থেকে এরকমভাবে মিছিলের স্লোগানে, বিমান বোসকে হাত দেখিয়ে স্লোগানে রেসপন্স করছে কেন? আর মুষ্টিবদ্ধ হাত দেখাচ্ছে কেন? মানুষ তো সব মানুষ নামছে, মানুষ দেখছে কজ অ্যান্ড এফেক্ট। কজটা কি সেটা দেখছে, এফেক্টটা হচ্ছে প্রতিবাদ। এই প্রতিবাদে সবাই সামিল হচ্ছে, সেখানে যে যেভাবে পারছে করছে। আমরা কোনো আন্দোলনের বিরোধিতা করছি না। প্রথমে এসইউসিকে দিয়ে বন্ধ দেখালো, আমরা বিরোধিতা করেছি? করো। বিজেপিকে দিয়ে বন্ধ ডাকলো, ওরা বললো বামপন্থীরা ডাকলে বন্ধ মানে ক্ষতি, আর এরা ডাকলে সব গতি। মমতাও তো বন্ধ দেখেছে অনেক, এখন বলে বন্ধ মানে ক্ষতি। সুতরাং এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি। ওরা ওই ছাত্র সমাজের নামে মিছিল করেছে, ভালো, আবার সেই বলে যে আমি আরএসএস করি। তাহলে গোপন করছো কেন? আমাদের এসএফআই যখন বলে এসএফআই, ডিওয়াইফাই যখন বলে ডিওয়াইফাই, মহিলা সমিতি যখন মহিলা সমিতি, তুমি গোপন করছো কেন? আর মানুষের সঙ্গে যখন থাকছি, রাস্তায় নেমে যাব, আমরা পার্টির ডাকে মিছিল করছি, আমরা গণসংগঠনের ডাকে মিছিল করছি, আবার ঝান্ডাবিহীন মিছিলে অংশ নিচ্ছি। 14 তারিখে রাতে আমরাও তো অংশ নিয়েছি, আমার বুক সব। আমরা ওখানে একাডেমির সামনে অংশ নিয়েছি, আবার এখানে করুণাময়ীর সামনে নিয়েছি। তো কি আছে? রাজনীতির অভিজ্ঞতা কি বলছে যে সরকার কি পড়ে যেতে পারে এই আন্দোলন? আমরা পড়ে যাওয়া না পারে যাওয়ার কথা না, আমরা চাইছি এখন ইমিডিয়েট দাবিটা কি? ইমিডিয়েট দাবি হচ্ছে আরজি করে যেই চিকিৎসক এই পৈশাচিকভাবে প্রাণ হারালো, যারা এই প্রাণ নিল তাদের চিহ্নিত করে বিচার, এবং এর সাথে যারা জড়িয়ে আছে, যারা জড়িয়ে আছে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি। আর এর মূলে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অপসারণ চাই, আমাদের পদত্যাগ চাই। তার সাথে আমরা চাই কমিশনারের, পুলিশ কমিশনারের অপসারণ। পরিষ্কার। জ্যোতি বসুর যে কালচারাল সেন্টারটা, গবেষণা কেন্দ্র, কতদূর এগোলো এই মুহূর্তে কাজ? জ্যোতি বসুর কালচারাল সেন্টার না, জ্যোতি বসুর সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, জ্যোতি বসুর সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্র। এটা 17ই জানুয়ারি 2024 শিলান্যাস করেছেন কমরেড সীতারাম ইয়েচুরি। এর কাজ দ্রুত গতিতে চলছে। আমরা একটা বিল্ডিংয়ের দোতলার ঢালাই কাজ সম্পন্ন করেছি, আর একটা বিল্ডিংয়ের একতলা সম্পন্ন হয়েছে, দোতলা কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে। আমাদের আর্থিক ক্ষমতা যেভাবে আছে, অর্থ যেভাবে আসছে, আমরা ডোনেশন কালেকশন করে করে করছি প্রতিদিন। এই কত কালকেও গেলাম আমাদের বিখ্যাত পরান্দা অভিনেতা, ওই মিছিলের পর বাড়িতে গেলাম, তার কাছেও যখন বলতে তিনিও বললেন আমিও চেক পাঠাবো। এরকম সবাই আরেক বাড়িতে হচ্ছেন গেলাম। যারা একজন প্রবীরবাবু লাহিড়ী, তিনি মারা গেছেন, তার স্ত্রী দীপ্তিদি, তার কন্যা, তারা দুজনে মিলে 35,000 টাকা ওখানে স্মরণসভার খরচ বাঁচিয়ে সেই টাকা জ্যোতি বসুর ফান্ডে দিয়েছেন। আর একজন রিটায়ার করা কর্মচারী, তিনিও 5,000 টাকা দিয়েছেন। এইভাবে মানুষের টাকা আসছে। শেষ করবো যে এই মুহূর্তে একটা হালকা প্রশ্ন দিয়ে, যে আপনারা তো একটা সময় কম্পিউটারের বিরোধী ছিলেন এমনটা শোনা যায়, যে এই মুহূর্তে আপনার সোশ্যাল মিডিয়াতে তো অ্যাকাউন্টও রয়েছে, ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলো করতে ইন্টারেস্ট পাচ্ছেন? মানে এখন শিখে গেছেন পুরো? এরা হচ্ছে সবসময় হচ্ছে বিজ্ঞানকে ব্যবহার করে। ওই নরেন্দ্র মোদীর মতো এই কথা বলে না যে থালি বাজাও তাইলে সব কোভিড সেরে যাবে, বা গোমূত্র পান করো তাহলে কোভিড সেরে যাবে। আমরা এটা বলি না, আমরা বলছি বিজ্ঞানের যে আবিষ্কার তাকে ব্যবহার করো, পরখ করো, কখন কোনটা প্রয়োগ করলে মানুষের উপকার হবে, কোনটা প্রয়োগ করলে অপকার হবে। বিজ্ঞান ছোটোবেলা থেকে তো পড়েছেন, আপনিও বলেছেন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দুটোই দেখতে হচ্ছে। অভিশাপের হিসাবে যখন আসে তখন এটার বিরোধী, আর আশীর্বাদ যখন আসে সেটার সমর্থক। যেই সোশ্যাল মিডিয়া মানুষের পক্ষে কাজ করবে সেটা পক্ষে, আবার যেটা বিরোধিতা করবে সেটার
বিরোধী আমরা। সুতরাং আপনি এইভাবে পাইকারি বলে দিতে পারবেন না যে এইটা সব ঠিক সার্টিফিকেট। যেই মুহূর্তে আমরা যেই সময়ে আমরা ইলাকি হাউসে কম্পিউটার বিরোধিতা করেছিলাম, তখন মানে হচ্ছে ওইটা ব্যবহার করলে 25,000 কর্মচারী কাজ হারাবে। এবার তাহলে একটু র্যাপিড ফায়ারে যাই। রবীন্দ্রসঙ্গীত না গণসঙ্গীত? আমি দুটো খুঁজে পাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতকে কেউ অস্বীকার করতে পারবে না। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এমন আহ্বান আছে, হ্যাঁ, সেগুলি গণসঙ্গীতের সাথে সাজিয়ে, যেমন গণসঙ্গীতকে ছাপিয়েও যায় এরকম আছে। আবার গণসঙ্গীতে এমন আহ্বান আছে যা রবীন্দ্রসঙ্গীতে তখন সেই সময় রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন তখন এগুলি তৈরি করেননি। এখন গণসঙ্গীতের এখনকার যে পরিবেশ, এই আজকে এই যে আমি বললাম 24শে শ্রাবণ, 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন, 23শে শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিন, আর 24শে শ্রাবণ এই ডাক্তারের কে এরকমভাবে নৃশংস হত্যার দিন। এগুলি খেয়াল রাখতে হবে। এক একটা দিনে এক এক রকম চেহারা, এক এক রকম গতি, এক লাইনে মানুষের কণ্ঠে কলমে সবসময় হচ্ছে শব্দ, সেগুলি আছে অবস্থার বিচারে। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? দুইজনই। জ্যোতি বসু ছিলেন 8,540 দিনের মুখ্যমন্ত্রী, আর 3,851 দিনের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর বুঝেই নিন কে কীভাবে ছিলেন। মীনাক্ষী না দীপশিতা? কোনো রকম নেই, এটা হচ্ছে যৌথ নেতৃত্ব, কোনো ব্যক্তির প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অরবিন্দ কেজরিওয়াল? কোনো ব্যাপারই নেই, এদের সম্পর্কে কোনো প্রশ্নই নেই। আমরা কোনো ব্যক্তির ব্যাপার নেই, আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির বিরোধী নই, আমরা সমর্থক নই। আমরা হচ্ছে নীতি, যে নীতি মানুষকে, কেজরিওয়ালকে কেজরিওয়ালের পার্থক্য কি? মমতা এখানে বিজেপির সাথে ছিল, কেজরিওয়াল কোনদিন বিজেপির সাথে ছিল না। মমতা বিজেপির মন্ত্রিসভা, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। কথাগুলি খেয়াল রাখতে হবে। এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন মমতা। আপনি আবার কেজরিওয়ালের আছে, কেজরিওয়ালের সমঝোতা করে, কিন্তু কেজরিওয়াল কি বিজেপির সাথে কোথাও সরকার করেছে, শরিক হয়েছে? নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? আবার কথা বলছি, দুটোই বিজেপি, দুটোই আরএসএসের নেতা। কিন্তু অটল বিহারী বাজপেয়ী কিছু কাজ করতেন যেগুলি নরেন্দ্র মোদী একবারই ভাবেন না গণতান্ত্রিক রীতি পদ্ধতিকে। যেমন জ্যোতি বসু 2000 সালের 27শে জুলাই যখন সুদপুরে ঘটনা ঘটেছিল, তারপর যখন আমেরিকার রাষ্ট্রদূত সরাসরি ওখানে চলে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। যদিও ফোন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে একজন কূটনীতিবিদ সরাসরি যেতে পারে, বলে না, বলে তাহলে হস্তক্ষেপ করুন। এটা কি নরেন্দ্র মোদী করবে? কিশোর কুমার না অরিজিৎ সিং? আমি শিল্পী, গানের সুর, তান, লয়, দোলা দেয়, কখন কোনটায় দেয় সেটা পরিস্থিতি বিবেচনা করে। কলকাতা না সল্টলেক? কলকাতা, এইখানেও এটার মধ্যে বৃহত্তর কলকাতার মধ্যে সল্টলেক আছে। সুতরাং শহর নগর, গ্রামগঞ্জের রূপ নেবে, গঞ্জ শহরের রূপ নেবে, শহর নগরের রূপ নেবে। পুরোনো দিনের হলুদ ট্যাক্সি না অ্যাপ ক্যাব? আমি বললাম দুটোই প্রশ্ন, দুটোই ব্যবহার হচ্ছে, রাস্তায় দুটোই ব্যবহার হচ্ছে, দুটোই হবে। কোনটা গতি আছে, কোনটা গতি কম, কোনটা নিজেরা চালায়, কোনোটা কি বলবো এজেন্সি দিয়ে চালায়। সুতরাং দুটো চলবে। বই পড়াটা বেশি প্রিয় নাকি নেটে বা ফেসবুকটা? বইয়ের বিকল্প কোনো কিছু নেই। আবার নেটকেও ব্যবহার করতে হবে এই প্রযুক্তির ব্যাপারে গতি আনতে হলে। ফিদেল কাস্ট্রোকে এগিয়ে রাখবেন না স্টালিন? স্টালিন সারা পৃথিবীকে গণতন্ত্র উপহার দিয়েছে 2 কোটি মানুষের প্রাণের বিনিময়ে। আবার ফিদেল কাস্ট্রো আমেরিকার বুকে কাঁপুনি ধরিয়ে হয় সমাজতন্ত্র না হয় মৃত্যু এই স্লোগান দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং এক একটা সময় এক একজনের অবদান। স্টালিন গোটা পৃথিবীকে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। আর যখন মে মাসের 9 তারিখে যখন ফ্যাসিবাদের পরাজয় হলো, সারা পৃথিবীর, আমাদের দেশও মুক্ত হলো, চীন মুক্ত হলো, সবই হচ্ছে ফ্যাসিবাদের পরাজয়ের পর। এইগুলি স্টালিনের অবদান। রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোথায় রাহুল গান্ধী, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িটা করেছে সেটার আগে উৎসটা খুঁজে পারুন যে কোথা থেকে এলো, তারপরে বুঝবেন। কিন্তু আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের রাজনীতি করছেন, সেটা আমার কোনো ব্যাপার নেই। যার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লিডার, রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের লিডার। স্বাভাবিকভাবে ভিন্নতা আছে, নাহলে আলাদা দল আছে কেন? ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বর্ষিয়ান নেতা রবীন দেবের সঙ্গে। তিনি এতক্ষণ পর্যন্ত সরকারের ভূমিকা, গণ আন্দোলন সবটা নিয়ে আলোকপাত করলেন। আমরা এই মুহূর্তে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরাও চাই যে এই সমাজের অন্ধকার কেটে গিয়ে আলো ফিরুক এবং তা
দ্রুত ফিরবে এমনটা আমরাও আশা রাখি। ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে শান্তন ভট্টাচার্য, হাই নিউজ নেটওয়ার্ক, সল্টলেক।